মানুষের তরফ থেকে সাধুবাদ জানাই এবং সেই সঙ্গে যারা পদাতিক নাট্যগোষ্ঠীর সঙ্গে যারা যুক্ত আছে, যারা যেভাবে নাটকটাকে এগিয়ে নিয়ে চলেছে, সেই সম্ভবত 2009 থেকে ওই এত বছরের যে প্রচেষ্টা, নানান বাধা আছে এবং সে সত্ত্বেও যে নাটক এই বিষয়টা বা থিয়েটার যেটা বৃহত্তর পরিসর বা প্রেক্ষাপট আছে সেটাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা কিন্তু কম কথা বলা। এবং আজকের দিনে যার সম্পর্কে যে আলোচনায় আসার আগে আমরা যারা রয়েছি মঞ্চে সকলেই মঞ্চের সামনে সকলেই আপনজন, প্রত্যেকেই আমি আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। বিষয়টা এইরকম যে দীর্ঘ যদি আমি কিছু লেখালেখিও করে এনেছিলাম, যদি আলোচনা করতে যেতে এখন অনেক সময় লেগে যাবে। বাদল সরকার এই নামটার সঙ্গে কম বেশি পরিচিত এবং আমি তখন অনেক ছোট ছিলাম। 80-র দশকে ওনার কার্জন পার্কে একবার 80-র দশকে, একবার বোধ হয় 90-এর 92-93 সময় দুটো নাটক দেখার আমার সৌভাগ্য হয়েছে। কিছুদিন আগেই আমি অলোকের সঙ্গে বলেছিলাম যে আমার একটা আফসোস থেকে গেছে যে আমি সৌম্য মিত্রকে দেখার সুযোগ পাইনি। বাকি প্রথিতযশা যারাই ছিলেন তাদের সকলের সঙ্গেই কম বিস্তর নাটক দেখার সুযোগটা হয়েছিল। ঘটনা যে আজকে আমরা এই নাট্য দিবসের সঙ্গে বাদল সরকারকে এনেছি এই কারণেই, কারণ এটা তার শতবর্ষ। মানুষটি প্রয়াত হয়েছেন 2011 সালের 13ই মে। 13ই মে দিনটাও আবার একটা নানা কারণে ঐতিহাসিক। সরকারি ভাবে আমরা জানি সেদিন পালা বদল হয়েছিল। ঘটনা হচ্ছে যে যেটা আমাদের এখনো আক্ষেপ আছে যে, কারণ একাডেমিক বিষয়টা নিয়ে তো আমাদের চর্চা করতে হয় শুধুমাত্র ওই বাকি ইতিহাস কিংবা এবং ইন্দ্রজিৎ এরকম দু একটা নাটকের চর্চা এটা দীর্ঘদিন ধরে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়, কলেজ এই সমস্ত স্তরেই চলেছে। তার বাইরেও যে বাদল সরকারের একটা বৃহৎ প্রয়াস ছিল, কারণ যে কথাটা এসে যায় সঙ্গে সঙ্গে বাদল সরকার বললে একটা নাম এসে যায় কাটে কিংবা একসাথে। ঘটনা হচ্ছে আমরা একটু পিছন থেকে একটু ছোট করেই দেখি। উনি স্কটিশ চার্চ কলেজের পরে যখন শ্রীপুর বি কলেজে যখন ইঞ্জিনিয়ারিং পড়তে গেলেন, সেই সময় তার সহপাঠী ছিলেন আরেকজন মানুষ, তিনিও ব্যতিক্রমী বাংলাদেশ, নারায়ণ। লেখার সঙ্গে একটু পরিচয় আছে যে আপনি যে নারায়ণ সান্যাল অনেক কিছু লিখলেও কিন্তু সে লেখাটার ধারাটা গতানুগতিক ছিল। আমার মনে হয় খুব সম্ভবত তখন থেকেই বোধ হয় দুই সহপাঠীর মধ্যেই একটা কোথাও বোধ হয় একটা যোগাযোগ তৈরি হয়েছিল যে একটা সময় গিয়ে আমাদের নিজস্বতা বা স্বাতন্ত্র্যের দিকটাকে আমরা দেখাবো। এরপর বাদল সরকারের একটা দীর্ঘ জীবন আছে, চাকরি করেছেন, ফ্রান্সে গেছেন, আমেরিকায় গেছেন, আফ্রিকায় গেছেন, বিভিন্ন ওয়ার্কশপ অ্যাটেন্ড করেছেন। পাকাপাকি ভাবে একটা সময় চাকরি ছেড়ে দিলেন। ইঞ্জিনিয়ারিং এর যে জায়গাটা সেই সময় যে জায়গায় ছিলেন সেটা ছেড়ে দিলেন, পুরোপুরি মনোনিবেশটা করলেন কিন্তু না। এটাও খুব সহজ ছিল না এবং এতটা বোধহয় তৈরি জায়গাও পাওয়ার মতো ছিল না। কারণ আমরা জানি যে আমাদের যদি থিয়েটার কিংবা নাটকের জায়গাটা ধরি, যদি আমাদের একটা প্রাচীন ঐতিহ্য আছে, অনেক কাল আগে থেকে চলে। ঘটনা হচ্ছে যে ইংরেজরা আসার পরে, অর্থাৎ যেটাকে ঔপনিবেশিক সময় বা কলোনিয়াল পিরিয়ড বলা হয়, তারপরে কিন্তু আমরা অন্য ধরনের নাটকের একটা জায়গা বা থিয়েটারের জায়গাটা করি। এবং অবশ্যই একটা মানুষের নাম আজকে স্মরণ করতেই হবে, গেরাসিম বা হেরাসিম যেভাবে উচ্চারণ করি, লেবেদপের নাম। এবং 1795 খ্রিস্টাব্দে ওই বিদেশি মানুষটি প্রথম মঞ্চ তৈরি করে এবং সেখানে নাটকের অভিনয়টা করলেন এবং আমাদের আর একটা দিক তুলে দিলেন। তারপরে একটা দীর্ঘ সময় থেকে এবং আমরা দেখেছি যে থিয়েটারের জগতে, নাটকের জগতে নানান পালাবদল ঘটেছে, নানান সময়। একটা সময় আমরা দেখেছিলাম একটা পৌরাণিক নাটকের রমরমা ছিল,
তার পিছনে একটা প্রেক্ষাপট। আমি বাংলা থিয়েটার নিয়েই বলছি, কারণ সব বিদেশি থিয়েটার বা এই সম্পর্কেও আমাদের খুব স্বচ্ছ ধারণাও নেই, কিন্তু প্রবাহগুলো এসছে ইউরোপ থেকে ক্রমশ আমাদের এখানে এসছে, নানানভাবে এসছে। এই জায়গায় আমাদের আবার অনেকেই যারা বাংলা সাহিত্য চর্চা করেছেন তারা অনেকেই নাটক নিয়ে কাজ করেছেন, কিন্তু সেগুলো বিষয়টা হচ্ছে যে বেশিরভাগই ছিল যেটাকে বলা হয় পাঠ্য নাটক বা রিডিং নাটক, যেগুলোর সঙ্গে আমরা কম বেশি সকলেই করি। ইংরেজি দুটো আলাদা টার্মই করা আছে, একটা ড্রামা, একটা প্লে, যেটা ওনারা আরো ভালো বলতে পারে। মূলত যেগুলো অভিনয় করানো যায় সেগুলোকে প্লে করা হয়, যেগুলো করানো হয় না বা করা যায় না, সমস্যা আছে, সেগুলোকে ড্রামা বলা হয়। কিন্তু সেটা আবার ভাঙা হয়েছে, কারণ কোনোটাই স্ট্যাটিক বলে পদার্থ, সাহিত্য, শিল্প জগতে থাকে না। শিল্প কখনো এক জায়গায় থেমে যাবে। শিল্পীর বক্তব্যটা যত প্রচ্ছন্ন থাকে ততই শিল্প বস্তুর মূল্য বাড়ে। কথাটা আমার নয়, এটা ফ্রেডরিক এঙ্গেলসের কথা। উনি মার্গারের হাত নিচে একটা চিঠিতে বলে জানিয়েছি। কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা যদি দেখি যে তারপরে আবার নাটকের একটা ধারা এসছে, এটা ইতিহাস, বঙ্গভঙ্গ আন্দোলন, ওই সময় ঐতিহাসিক নাটক লেখার একটা যুগ গেছে। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, পালাবদল ঘটেছে, নতুন নতুন বেশ কিছু নাটকার উঠেছে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল থেকে আমরা দেখলাম যে বাংলা নাটকের ধারা অনেক বদলে গেল। কারণ বলতেই হয় গণনাট্য আন্দোলন বা এই বিষয়টা এলো, এবং সেখানে বিজন ভট্টাচার্য, তুলসী রায় থেকে শুরু করে আরো অনেকেই উঠে। তারপর দেশ একটা সময় সামনে স্যার বাদল সরকার সম্পর্কে জ্ঞাতব্য প্রায় সব কথাই বলেছেন, জানা দরকার। আমি যেহেতু নাটকের বাইরের মানুষ, সরাসরি নাটকের সঙ্গে যুক্ত নই, প্রধানত নাটকের দর্শক, নাটক আমি ফরমালি পড়িও নি, ইংরেজি সাহিত্যে যতটুকু ছাড়া। আর ইংরেজি অনুবাদে কিছু বিশ্ব নাটকের কিছু পড়া। বাদল সরকারের নাটক দেখি এবং প্রসঙ্গক্রমে আমি যখন ইংরেজিতে এমএ করছি কলকাতা বিশ্ববিদ্যালয়ে, তখন আমার যারা বন্ধু বান্ধব তারা অনেকেই বাংলা বিভাগের ছাত্রছাত্রী। তো তাদের সঙ্গে সঙ্গে নানান সময় বাংলা নাটকের ক্লাসে গেছি শুনতে। দিকপালেরা সব বাংলা নাটক পড়াতেন, আলোচনা করতেন। সেরকম একটি ক্লাসে বাদল সরকার এসেও ছিলেন থার্ড থিয়েটার নিয়ে বলতে। আমি তাকে সেদিন যে প্রশ্ন করেছিলাম সেই প্রশ্ন আজও আমার বাদল সরকার চর্চাকারীদের কাছে। বাদল সরকার থার্ড থিয়েটার এই ভাবনাটা ভেবেছিলেন কেন এবং কিভাবে। খুব প্রচলিত প্রসেনজিয়াম থিয়েটার বা ওই আবদ্ধ ঘরের মধ্যে যাকে বক্স থিয়েটার বলা চলে, যার জন্য শুধু সামনে একটু খোলা, তিন দিক ঘেরা, দর্শকদের সঙ্গে যারা নাটক করছেন, নাট্যভিনেতাদের বা নাটকের কলাকুশলীদের সরাসরি কোনো সংযোগ নেই। আমরা ধরে নিচ্ছি যেন একটা বিশ্বাসযোগ্যতার জায়গা, জগৎ চলাচলে বিলুপ্ত। আমি সামনে যেটা দেখতে পাচ্ছি এটা আসলে একটা রিয়েল টাইম ঘটনা, যেটাকে আমরা দেখছি। অভিনেত্রীরা চেষ্টা করছেন যে আমাদেরকে এটা ভুলিয়ে দিতে যে রিয়েল ওয়ার্ল্ড কোনটা, আসল পৃথিবী কোনটা, দর্শকরা যেখানে বসে আছেন সেখানটায় না মঞ্চে যেটা ঘটে যাচ্ছে সেই জায়গাটা। তার জন্য তারা ব্যবহার করছেন সাজ পোশাক, তার জন্য তারা ব্যবহার করছেন আলো এবং নানান ধরনের নাটকের উপকরণ, প্রপস। এর পাশাপাশি এক ধরনের নাটকের কথা বাদল সরকার বলেছেন, যেটা কিনা বাংলার যাত্রা। সারা ভারতবর্ষ জুড়ে যাত্রার এই আঙ্গিকটা চালু ছিল। যাত্রার আঙ্গিক আদতে প্রসেনজিয়াম থিয়েটার থেকে কতটা আলাদা আমি দর্শক হিসেবে খুব আলাদা কিছু বুঝি না। হয়তো তিন দিক খোলা বা একদিক ঘেরা এরকম যে বিষয়টা, তা থেকে আলাদা কিসে? কারণ কৃত্রিম ধ্বনি ব্যবহার করা হচ্ছে, কৃত্রিম আলো ব্যবহার করা হচ্ছে, আলাদা সাজ পোশাক তৈরি করা হচ্ছে, নানান ধরনের নাট্য উপকরণ নেওয়া হচ্ছে। ভারতের যে ক্লাসিক্যাল নাটক, সংস্কৃত নাটক, সেটা তো এই যাত্রার আঙ্গিক ছিল না, সেটা ঠিক একইভাবে ইউরোপের মধ্যেই ঘেরা জায়গাতে ছিল। তাহলে বাংলা সারা ভারতবর্ষ জুড়ে ভ্রাম্যমান যাত্রা দল চলে, বিভিন্ন প্রদেশে বিভিন্ন ভাষাতে তার নাম যাই হোক, তারা ঘুরে ঘুরে বিভিন্ন বিষয় তুলে ধরে। এটা ভারতবর্ষে এলো কখন এবং কিভাবে? আমার
সামান্য পড়াশোনা এবং কিছু নিজের ধারণা, এটা বেসিক্যালি এসছে আমাদের ভারতবর্ষে ইসলাম ইনভেশনের হাত ধরে। সুফি সম্প্রদায় ঘুরে ঘুরে তারা ঈশ্বরের কথা প্রচার করে বেড়াতেন। ইউরোপীয় ট্র্যাডিশন ছিল ত্রুবাদুরদের মধ্যে, তারাও ঘুরে ঘুরে নানান ধরনের বীরত্বের কথা এবং ঈশ্বর বিষয়ে কথাবার্তা বলে বেড়াতেন। এই যে তথাকথিত ফার্স্ট এবং সেকেন্ড থিয়েটার, প্রসেনিয়াম থিয়েটার এবং লোকনাট্যের যে আঙ্গিক, বাদল সরকার বলছেন থার্ড থিয়েটার এটার একটা অ্যাসিমিলেশন। বাদল সরকার থার্ড থিয়েটারে এসেছিলেন কেন, সেটা একটা অ্যাক্সিডেন্টাল বিষয়। অনেকেই জানেন সাগিনা মাহাতো উনি করছেন প্রসেনিয়াম থিয়েটারে, হঠাৎ করে লোডশেডিং হয়, তাহলে দর্শকরা টাকা দিয়ে টিকিট কেটে এসছেন, তারা কি নাটক না দেখে চলে যাবেন? ওটা কেমনভাবে করা যাবে না, যেমন আছে তেমনই হোক, অন্ধকার মঞ্চে কাজও টর্চ জেলে নাটক করা। দর্শকরা কি উঠে গেলেন না? বাদল সরকার পুরোদস্তুর থার্ড থিয়েটারে আসার আগে নাইজেরিয়াতে কিছুকাল ছিলেন। বাদল সরকার প্রফেশনালি একজন টাউন প্ল্যানার, শিবপুর থেকে তিনি পড়েছেন ইঞ্জিনিয়ারিং। তিনি টাউন প্ল্যানিং পড়তে গেছিলেন ইংল্যান্ডে, আর টাউন প্ল্যানিংয়ের কিছু কাজকর্ম করার জন্য আফ্রিকা পুনর্গঠনের জন্য তিনি নাইজেরিয়াতে থেকেছেন 2 বছর। নাইজেরিয়াতে থেকে তিনি আশ্চর্য জিনিস দেখলেন যে এদের গ্রামগুলো জঙ্গলের ধারে এবং নদীর পাড়ে যেভাবে গড়ে ওঠে, আলাদা আলাদা প্ল্যাটফর্ম দেওয়া হয় না, অর্থাৎ সমাজটা বিন্যস্ত নয়। ওই একজন ট্রাইবাল নেতার নেতৃত্বে একটা গোষ্ঠী যেভাবে গ্রাম করে সবকটা একই ট্রেনে থাকে, এক সমতলে থাকে। তথাকথিত সভ্য সমাজের মতো কোনো উঁচু জায়গাতে শাসক শ্রেণী বা রাজারা থাকেন না, নিচু জায়গাতে প্রজারা থাকেন না, বা জলা জায়গাতে বা প্রান্তিক কোনো পদ্ধতি নেই। এতে কি হচ্ছে না, গ্রামে একটা পারস্পরিক সুরক্ষা বলয় তৈরি হয়, বড় বড় নগরগুলোকে যেটাতে করা যায় না। গোটা ইতিহাস চর্চা করে দেখলে দেখা যায় যে যখনই বহির আক্রমণ ঘটে, নগরের বাইরের দিকে দরিদ্র মানুষেরা থাকছেন, তারা আক্রান্ত হচ্ছেন, তাদের মেরে 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 রাজার কাছে পৌঁছানো হবে। এটাই মোটামুটি গোটা পৃথিবী জুড়ে সভ্য সমাজের টাউন প্ল্যানিং। তারপর তিনি যখন ভারতবর্ষে ফিরে এলেন, তিনি টাউন প্ল্যানের চাকরি ছেড়ে দিলেন। যে কলকাতার মতো শহরে কোনো টাউন প্ল্যানিং করা যাবে না, এই টাউন প্ল্যানিং কোনো কার্যকারিতা নেই। আফ্রিকাতে থাকাকালীন তিনি এবং ইংরেজিতে প্রথম প্লট তৈরি করেন, প্রাথমিক খসড়া। ভারতবর্ষে আসার পরে দীর্ঘকাল তিনি প্রসেনিয়াম থিয়েটার করেছেন নানান রকমভাবে, এবং প্রথমের দিকে তার নাটক অধিকাংশই কমেডি। তিনি কলেজ জীবনে থাকাকালীন বাম রাজনীতি করছেন। বাদল সরকারের কথা বলতে গেলে, তার থার্ড থিয়েটারের কথা বলতে গেলে রাজনীতির কথা আসবে না, এটা হয় না। বা শুধু বাদল সরকার নয়, যারাই কোনো ধরনের শিল্প চর্চা করেন, রাজনীতিবাদকে শিল্প চর্চা করা সম্ভব না। আপনি যখনই কিছু করতে চাইছেন, আর 5 জন মানুষের মতো রোজ সকালে উঠছেন আর প্রাত্যহিক কৃত্যাবলী শেষে চাকরি বাকরি করছেন বা করছেন না, একটা সাধারণ জীবন যাপন করছেন, এই যে মানুষজন তথাকথিত আমজনতা, তার সঙ্গে যে কোনো পর্যায়ের শিল্পী, যে কোনো ক্ষেত্রের শিল্পী, তার জীবনটা আলাদা কিসে হয়? তিনি আঁকুন, তিনি গান করুন, তিনি নাটক করুন, তিনি যাই করুন, পার্থক্য এই জায়গাতে ঘটে। তিনি ওই জীবনটা ফলো করেন না। কেন তিনি করেন না? রবীন্দ্রনাথ সম্পর্কে প্রচলিত সমালোচনা আমরা সবাই জানি যে বাপের জমিদের থাকলে এরকম কবিতা লেখা যায়। এবং দীর্ঘকাল ধরে আমরা শিল্পীদের যারা খুব খ্যাতি পেয়েছেন, ভারতীয় সমাজে হোক বা ইউরোপীয় সমাজে, এই দুটো সমাজের কথা আমরা প্রধানত জানি, বেশিরভাগই বড় বাড়ির ছেলে। বাদল সরকার নিজে মোটামুটি ওয়েল টু ডু ফ্যামিলির ছেলে। তার বাবা প্রফেসর ছিলেন, ঠাকুরদা শিক্ষক ছিলেন, আর্থিক অবস্থা ভালো ছিল। বাদল সরকার ইনসিডেন্টালি, ঘটনাক্রমে একটা নাটক করতে গিয়ে, একটা প্রসেনিয়াম থিয়েটারের অংশ হতে গিয়ে তিনি দেখছেন যে এভাবে করা গেল, করলেন, সেটা থেকে দেখলেন যে করা যায়। পরবর্তীকালে এই লন্ডনে তিনি যখন টাউন প্ল্যানিংয়ের ট্রেনিং নিতে গেছেন, তখন তিনি দেখছেন বিপুল পরিমাণে ইংরেজি নাটক, সেগুলি একেবারে অত্যন্ত প্রখরভাবে প্রসেনিয়াম থিয়েটার শুধু নয়,
সমাজের উচ্চ শ্রেণীর নাটক, যদিও পৃথিবীর মহানতম নাট্যকারদের মধ্যে যাকে ধরা হবে, শেক্সপিয়ারের নাটক সমাজের একেবারে নিম্ন শ্রেণীর মানুষের মধ্যে তৈরি করা হয়েছিল। কিন্তু শেক্সপিয়ার সময় নাটক চালাতে পারেননি, আমরা সবাই জানি। রাজানুগ্রহ তার প্রয়োজন হয়েছিল, আসলে তিনি গ্লোব থিয়েটারের মালিক হয়ে বসেছিলেন। ইংল্যান্ড থেকে তিনি ভারতবর্ষে ফেরার পথে প্রথমবার ফ্রান্সে যান। স্যার বলেছিলেন গ্রোটাউস্কির কথা, কিন্তু গ্রোটাউস্কির মূল প্রভাব কোথায়? আর্তোর কাছে, জর্জি আর্তো। তিনি একজন ফরাসি নাট্য দার্শনিক। তিনি একটা চূড়ান্ত কথা বলছেন যে নাটকে যখন এই পর্যায় ভাগটা করে দেওয়া হয়, এদিকে একদল আর ওদিকে একদল, এটার মধ্যে এক ধরনের হিংসা প্রচার করা হয়, ছোট এবং বড় করে দেওয়া হয়। শিল্পী যখনই তার উপভোক্তার থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেন, তখনই তিনি নিজেকে বড় করে দেখেন। তাহলে উপভোক্তার কাছে তার শিল্পটা যখন এটা উঁচু মাধ্যম থেকে আসে, সেটা খণ্ডিত হয়ে যায়। আর তো সাধারণ বাড়ির মানুষ ছিলেন। আর তোর বক্তব্যের একটা খুব বড় জায়গা যে যদি শিল্পকে আত্মার তাগিদে করতে হয়, তাহলে আত্মাকে শুদ্ধ হতে হয়। শুদ্ধ আত্মার কথা বলছেন তিনি। তারপর যখন সেটা গ্রোটাউস্কির কাছে আসছে, তিনি বলছেন ভাষিক শুদ্ধতার কথা। যে ভাষাতে আমরা নাটকটাকে নিয়ে যাব, যদি কোনো উচ্চমন্যতার জায়গা থেকে আমরা নাটকটাকে নিয়ে আসি সাধারণের কাছে, কখনোই সেটা সাধারণের কাছে পৌঁছবে না। বাদল সরকারের নানা নাটক বারে বারে মঞ্চস্থ করতে গিয়ে স্থানীয় ডায়ালেক্ট, সেইখানকার উপভাষা নিয়েছেন। তিনি নাটকগুলোকে লিখছেন কলকাতাতে বসে, কলকাতার মধ্যবিত্ত সমাজের উপযোগী ভাষাতে। তারপর তিনি যখন সুন্দরবনে গিয়ে নাটক করছেন, তখন সেখানকার কিছু মানুষজনকে নাটকের মধ্যে নিচ্ছেন সরাসরি দলে। সেই ভাষাটাকে তিনি কেন নিতে চাইছেন না, বাংলা ভাষা বললে তার সামগ্রিকতাকে। আমি প্রশ্ন করেছিলাম ইনিকে, আমাকে বলেছিল ইনি হচ্ছেন বাদল সরকার। যদিও আমার নাটকের জগতে আসাটা খুব কম দিনের, এই ধরে নিন প্রায় 1997 দিকে আমার নাটকে আসা। সে অর্থে তার আগে আমার নাটকের চর্চা তেমন ছিল না। তো সেখানে এসে যাদের হাত ধরে বড় হয়েছি, একটু আগেই স্যার বলছিলেন যে আসলে আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় বা কোনো না কোনোভাবে রাজনীতির সঙ্গে জড়িয়ে আছি। তো আমারও হাতে করেছিল একটা রাজনৈতিক নাটক। বাদলবাবু সম্পর্কে শুরুর দিকে আমি যখন জানি এবং তারপরে যখন কাজ করতে করতে আসি, আমার কতগুলো কথা মনে হচ্ছে। সেই মনে হওয়া কথাগুলো আমি দুটো উদাহরণ দিয়ে একটু বলার চেষ্টা করছি। আপনাদের প্রত্যেকে হয়তো জানায় গল্পটা। সার্বিয়ার একজন সুন্দরী তরুণী, তার নাম মারিয়া আভরানোভিচ। 1974 সালে ভয়ঙ্কর একটা সত্যের মুখোমুখি দাঁড়িয়েছিল তিনি। একটা এক্সপেরিমেন্ট করছে। ওই এক্সপেরিমেন্টের নাম ছিল রিদম জিরো। লোকজন ভর্তি রুমের মধ্যে মারিয়া স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকবে। সামনে টেবিলে রাখা বেশ কিছু অপ্রাসঙ্গিক, অগুরুত্বপূর্ণ এবং একজনের সঙ্গে আরেকজনের কোনো রকম সম্পর্কহীন বেশ কিছু 72টি জিনিস। সেখানে লিপস্টিক, কেক, ছুরি, কাঁচি, গোলাপ, পিস্তল সহ আরও অনেক কিছু। বলা হয়েছিল রাত 8টা থেকে রাত 2টো পর্যন্ত মানুষ যা খুশি তাই করতে পারবে ওই মারিয়া আভরানোভিচের সঙ্গে। অনুমতিপত্রে স্বাক্ষরও ছিল মারিয়া। প্রথম 2.5 ঘন্টা মানুষ মারিয়াকে ফুল দিয়েছিল, খুব যত্ন করে তার চুল আঁচড়ে দিয়েছিল এবং তাকে ভালোবেসেছিল। সময় যত গড়ালো, লোকজন তত হিংস্র হয়ে উঠল। শেষ 2 ঘন্টায় মারিয়াকে থাপ্পড় মারা হয়, পরনের জামা কাপড় ছিঁড়ে তাকে নগ্ন করে ফেলা হয়। এমনকি শেষ দিকে একজন পিস্তল নিয়ে মারিয়ার গলা চেপে ট্রিগারও চাপতে যাচ্ছিল।
প্রশ্নটা এখান থেকেই শুরু। আচ্ছা, মারিয়া কি ওদের কোনো ক্ষতি করেছিল? অথবা মারিয়া কি ওদের জমি জমা বা ওদের কোনো সম্পত্তি নিয়ে নিয়েছিল, বা তাদের সঙ্গে কোনো প্রতারণা করেছিল? আসল বিষয়টা হচ্ছে মারিয়া তাদের কাউকে চিনত না, কিন্তু ওরা মারিয়াকে থাপ্পড় মারে, গায়ে থুতু ছেটায়, পরনের পোশাকগুলোকে ছিঁড়ে ফেলে এবং একের পর এক আঘাত করে তাকে ক্ষতবিক্ষত করে। এক্সপেরিমেন্টের শেষ দিকে যখন মারিয়া হেঁটে চলে যাচ্ছিল, তখন তাকে অপমান করা একটা লোকও তার চোখের দিকে তাকাতে পারে। লজ্জা। এটা প্রথম গল্প। দ্বিতীয় গল্পে আসি। 1998 সাল, একদম কাছের ঘটনা। জার্মানিতে 14 জন লোককে স্বেচ্ছায় টাকার বিনিময়ে একটা সাইকোলজিক্যাল পরীক্ষার জন্য নির্বাচন করা হয়, যার নাম দাস এক্সপেরিমেন্ট। এরপর লোকগুলোকে দুটো দলে ভাগ করে দেওয়া হয় এবং ওদের কাছে সময় দেওয়া হয় মাত্র 15 দিনের জন্য। এই 15 দিন ওদের মধ্যে এক ভাগ কারাগারের কয়েদি হিসেবে অভিনয় করবে এবং একদল কারাগারের গার্ড হিসেবে অভিনয় করবে, এবং সবার অজান্তে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তাদের পরিস্থিতি মনিটর করা হবে। শর্ত ছিল কোনো গার্ড কোনো কয়েদিকে শারীরিকভাবে আঘাত করতে পারবে না, অর্থাৎ কোনো রকম ভায়োলেন্স সেখানে অ্যালাউড নয়। প্রথমে সবকিছু ঠিকঠাক চললেও 2 দিন পার হওয়ার পর গার্ডরা কয়েদিদের উপরে তাদের ক্ষমতা প্রয়োগ করা শুরু করে। শেষ দিকে পুরো এক্সপেরিমেন্টের 12টাই বেজে যায়। আসলে লক্ষ্য করুন, এরা কিন্তু কেউ কয়েদি নয় এবং কেউ গার্ড নয়। যারা কারাগারে বন্দী ছিল তাদের মধ্যে কয়েদির কোনো বৈশিষ্ট্য বা তাদের প্রিভিয়াস কোনো ক্রিমিনাল রেকর্ডও ছিল না। শুধুমাত্র কয়েকটা ঘন্টার জন্য বা কয়েকটা দিনের জন্য একদলকে কয়েদি এবং একদলকে গার্ড হিসেবে নিযুক্ত করা হয়। এমনকি তারা নিজেদের ক্ষমতা প্রদর্শনের জন্য কারাগারে লাইট অফ করে দেয়, গ্যাস ছেড়ে দেয়, কয়েদিদের জামা কাপড় খুলে উলঙ্গ করে শোয়ার একমাত্র বিছানাটাকেও টেনে বের করে নেয় যাতে কেউ ঘুমোতে না পারে। শুধু তাই নয়, সময় গড়ানোর সাথে সাথে গার্ডের দল কয়েদিদেরকে হাত পা বেঁধে নির্যাতন করে, তাদের মুখের উপরে প্রস্রাব করে, এমনকি নারী কয়েদিদেরকেও ধর্ষণের চেষ্টা করে। প্রসঙ্গত উল্লেখ্য, এদের মধ্যে একজন মারা যায়। এখান থেকেই যদি আমরা একটু ভাবা শুরু করি, এই রিদম জিরো, আগে যে গল্পটি বললাম, এবং এই যে গল্প দাস এক্সপেরিমেন্ট, সেখান থেকে আমরা কি শিখছি, কি জানছি? আসলে একটা মানুষের কাউকে ঘৃণা বা অপছন্দ অথবা অত্যাচার করার জন্য আসলে কোনো কারণ লাগে না। একজন মানুষ কোনো রকম কারণ ছাড়াই আরেকজনকে হিংসে করে, তার ক্ষতি করে, তার বদনাম রটায়। কেননা মানুষের স্বভাবই এমন। মানুষ কোনোদিনই শান্তিকামী ছিল না এবং থাকবেও না। সে সব সময় হিংস্র, সে সব সময় লোভী, বর্বর এবং ভণ্ড। তাহলে প্রশ্ন হলো, এই দুনিয়াতে কি ভালো মানুষ বলে কেউ বেঁচে নেই? আছে নিশ্চয়, হাতে মাত্র 2-4 জন, এবং বাদবাকিরা সুযোগের অপেক্ষা। দুটো ঘটনা, এই 1998 সালের কয়েদিদের ঘটনা এবং মারিয়া আভরানোভিচের ঘটনাগুলোকে যদি আমরা পরপর সাজাই এবং বাদলবাবুর দর্শন, পেট্রোকে স্যার বা যা বলছিলেন, সেগুলোকে যদি এর সঙ্গে সিনথেসিস করা বা মেশানোর কথা যদি ভাবি, তাহলে ভাবুন আমরা কাদের জন্য, আমরা কেন এবং আমরা কিভাবে এই থিয়েটার চর্চাটার মধ্যে প্রতিদিন আছি। আচ্ছা ভাবুন তো, আজকে যদি আমার কোনো ব্যক্তি পরিচয় না থাকতো বা ফেস ভ্যালু না থাকতো, তাহলে আমাকে বা কাউকে ডেকে নিয়ে আসতো না। তাহলে এই ফেস ভ্যালু তৈরি করার জন্য
আপনাকে কি কি ছাড়তে হচ্ছে? শখ, নাকি অর্থ, নাকি আপনি ফেস ভ্যালু তৈরি করার জন্য আলাদা করে নিজেকে প্রমোট করেছেন কোনো না কোনোভাবে? আমরা একটু আগে বিজয় তেন্ডুলকর, গিরিশ কার্নাড বা প্রকৃতিযশা ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব বা রুদ্রপ্রসাদ সেনগুপ্ত বা স্যার একটু আগেই বলেছেন বিভাসদার কথা, এনাদেরকে আমরা যদি দেখি, বা গটস্কির কথা বা স্তানিস্লাভস্কি, এনাদের থিয়েট্রিক্যাল জার্নির কথা যদি ভাবি, সত্যি করে ভাবুন তো, বারে 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 আমরা যারা থিয়েটার করি, এই সাত্ত্বিক অভিনয় বা মন থেকে বা ট্রুলি অভিনয় আমরা কতজন করতে পারি? যদি সেটা সত্যি সত্যি সাত্ত্বিক অভিনয় হয় তাহলে তখন সেটা অভিনয় থাকে না, আর যদি সেটা অভিনয় থাকে তাহলে সেটা সাত্ত্বিক নয়। দ্বন্দ্বমূলক বিষয়গুলো আমাদেরকে বারবার আঘাত করে। একজন অভিনেতা হিসেবে বা একজন অভিনেত্রী হিসেবে যখন আপনি মঞ্চে দাঁড়ান তখন আপনি কি চান? নিশ্চয়ই আপনি চান আপনার একটা সংলাপ হোক, নিশ্চয়ই আপনি চান আপনাকে 5টা দর্শক দেখুক, নিশ্চয়ই আপনি চান আপনার রিয়াকশনে বা আপনার অ্যাকশনে দর্শক আসনে যারা বসে আছেন তারা আপনার সঙ্গে রিলেট করুক বা আপনাকে অ্যাপ্রিসিয়েট করুক, তারা হাততালি দিক এবং শোয়ের শেষে আপনাকে গ্রিন রুমে দেখা করতে আসুক। সত্যি সত্যি কি আমাদের মনের মধ্যে এই ধরনের জিনিসগুলো কাজ করে না? যদি তাই যদি হয়ে থাকে, প্রান্তিক মানুষগুলোর কথা বাদলবাবু যা বলে গেছেন, এই প্রান্তিক মানুষগুলোর প্রান্ত বদলের কোনো সুযোগ নেই, তাই তারা আজও প্রান্তিক। এবং পৃথিবীতে যতদিন পর্যন্ত এই পদ্ধতি চলবে বা এই উঁচু এবং নিচুর পদ্ধতি, এবং এটা থাকবে, কারণ পুরো বিষয়টাই অর্থনৈতিক বিষয়ের সঙ্গে জড়িত। কারণ বামপন্থী ডানপন্থী রাজনীতিকে আপনি বাদ দিয়ে দিন, বাদ দিয়ে যদি আপনি অর্থনৈতিক জায়গা থেকে আসেন তাহলে দেখবেন ছিল আর নেই এই দুটো শ্রেণীর মধ্যে আপনি কখনোই কোনোদিনই কোনোভাবেই এক জায়গায় বা একই মাটিতে আপনি আনতে পারবেন না, এবং আনাটা লিটারেলি অসম্ভব একটা বিষয়। তাহলে আমরা যারা থিয়েটার আন্দোলনের নামে বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে প্রতিদিন চর্চা করি, আজকের অনুষ্ঠানটা বাদ দিন, আজকে অলোকেশের মতন মানুষ বা আমাদের মতন মানুষ, আমরা যারা প্রতিদিন থিয়েটার চর্চার সঙ্গে জড়িয়ে আছি, ভাবুন তো প্রতিদিন একটা রিহার্সালের জন্য মিনিমাম 100 টাকা চা খরচ হয়। প্রতিদিন একটা ছেলে বা একটা মেয়ের আপ অ্যান্ড ডাউন তার যাতায়াতের জন্য 50টা টাকা খরচা হয়। আজকে অলোকেশের মতন বা সাধারণ থিয়েটার কর্মী তার হাতে যদি 50টা টাকা তুলে না দিতে পারে, তাহলে আগামী দিনে এই ছেলেগুলো এই মেয়েগুলো কেন তারা থিয়েটারের প্রতি দায়বদ্ধ হবে? আমার তো শোনা কথা, আমি দেখিনি, রামকৃষ্ণদেব নাকি বলেছেন যে থিয়েটারে নাকি লোক শিক্ষা হয়। শুনতে শুনতে কান পচে গেছে, কারণ আমি দেখেছি, স্যার বলছিলেন একটু আগে, যাদেরই টাকা আছে বা যাদেরই ব্যাকবোনটা অনেক বেশি স্ট্রং, তারাই অন্য কিছু বিকল্প ভাবনা ভাবতে পেরেছেন। যেমন রবীন্দ্রনাথের উদাহরণ স্যার টেনে নিয়ে এসছেন। এখান থেকে ভাবুন, একটা ছোট ছেলেকে বা মেয়েকে আপনি ভাবলেন একটা ছোট পরিসরে তাকে আপনি বড় করার চেষ্টা করছেন, তাকে আপনি দেখেছেন তার মধ্যে সম্ভাবনা রয়েছে, তার মধ্যে ক্ষমতা রয়েছে। এই ক্ষমতা এবং সম্ভাবনা এই দুটোর মিশেলকে নিয়ে আপনি আগামী দিনে স্বপ্ন দেখছেন তাকে নিয়ে, যেখানে তীর ছুঁড়ে দিলে সে সেখানে লক্ষ্যবস্তু দিকে আঘাত করবে। আপনি পারছেন, আমি পারছি, আমরা কি পারছি? প্রশ্নটা এখানে। কিন্তু প্রশ্ন হলো, বাদল সরকারের মতন মানুষ যারা আছেন, এনাদের কাছ থেকে আমরা কি নিচ্ছি, কি পেয়েছি, কি পাচ্ছি? যদি আমার পূর্ববর্তী বক্তা যারা বলেছেন তাদের দুটো বিষয়কে যদি একসঙ্গে মেলাই, সম্ভবত একটা কমন ফ্যাক্টর বেরিয়ে আসে। এক, তুমি নিজেকে চেনাও, আর দুই, নিজেকে চেনো। এই নিজেকে চেনাও এবং নিজেকে চেনো, এই দুটোর জন্য দুরকম পদ্ধতি দরকার। নিজেকে চিনতে গেলে আপনাকে সব কিছু ছাড়তে হবে, যেটা অসম্ভব বিষয়। আর নিজেকে চেনাতে গেলে আপনার যে যোগ্যতা, আপনার যে ক্ষমতা, সেই ক্ষমতাতে শান দেওয়ার মতন পেছনে যে তেলটা বা তেলওয়ালা প্রদীপটা আপনার আমার বাড়িতে নেই হয়তো। একটি ছেলে আমার স্কুলে, আমার বিদ্যালয়ে একটি ছেলে, তার থিয়েটার করা শুধু নয়, সে
অনেকগুলো বিষয়ের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখে, তার ভীষণ লোভ হয়, তার ভীষণ স্বাদ হয় সব কিছু করার জন্য। আমি তাকে আদর করে মাঝে মাঝে বলি, বড্ড লোভী আছিস। আসলে সে লোভী নয়, আসলে তার মধ্যে শেখার আগ্রহ আছে হয়তো, বা হয়তো তার মধ্যে লোভ আছে। এই যে লোভ আছে অথবা আগ্রহ আছে, আচ্ছা সত্যি বলুন তো, আগ্রহ নাকি লোভ, কোনটাকে আমরা ভাবছি? কিছুদিন আগে আমি দেবেশ বাবুর সঙ্গে একটা কাজ করেছি, সেখানে শিখতে গিয়ে একটা জিনিস মনে হয়েছে যে আমরা যারা দীর্ঘদিন ধরে থিয়েটার চর্চা করেছি, সেই থিয়েটার চর্চাটা আমাদের হাতের সামনে কিছু স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হয়েছিল, আমরা মুখস্থ করেছি এবং যন্ত্রের মতন আউড়ে গিয়েছি মঞ্চে উঠে বা কোনো একটা ওপেন স্পেসে দাঁড়িয়ে শিখেছি। হয়তো দেবেশবাবুও অনেক পরে অ্যাডপ্ট করেছেন, অলোকেশের সঙ্গে আমার বারবার কথা হচ্ছে। আসলে দেবেশবাবুও এই বিষয়টার সঙ্গে হয়তো প্রথম দিকে যুক্ত ছিলেন না, উনিও কাজ করতে 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 নিজেকে আবিষ্কার করেছেন। তিনি আবিষ্কার করেছেন এটাই যে তুমি শোনো, আগে শোনো, লিসেন ফার্স্ট, লিসেন ফার্স্ট, দেন তুমি বডিলি অ্যাটাচ হও, তোমার মাইন্ড, তোমার সোল এবং তোমার বডি তুমি অ্যাটাচ করো। কার সঙ্গে? যে ভূমিতে তুমি দাঁড়িয়ে আছো, এই যে ভূমিতে তুমি দাঁড়িয়ে আছো, এই তার সঙ্গে তুমি যদি অ্যাটাচ হতে পারো, অ্যাকাস্টম করতে পারো, দেখবে তোমাকে তোমার রিয়াকশন, তোমাকে তোমার শব্দের জন্য আলাদা করে আর কিছু প্রয়োজনীয়তা হয় না। তুমি একটা উহু বললেই সেখান থেকে একটা অন্যরকম রিয়াকশন তৈরি হবে। আমি যদি এখান থেকে একটা তত্ত্বকে ধরে নিই, যে তত্ত্বের কারণে আজকে ওই প্রথিতযশা একজন মানুষ, যিনি থিয়েটার থেকে বেরিয়ে গিয়ে সিনেমা থেকে বেরিয়ে গিয়ে আরও অন্যান্য স্ট্রিমে পেট চালানোর জন্য উনি অনেকগুলো কাজ করছেন। আচ্ছা বলুন, সেই মানুষটার এই উপলব্ধিটা এসছে কত বছর বয়সে? আরও কত কাজ করতে করতে এই উপলব্ধি। আমার গ্রাম বাংলার একটা ছেলে বা একটা মেয়ে, সে থিয়েটারটাই হয়তো করবে ক্লাস 10 পর্যন্ত, বা সে থিয়েটারটাই হয়তো করবে ক্লাস 12 পর্যন্ত। তারপরে একটু ভেবে দেখুন, বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা তারা পড়াশুনো বিমুখ, সবাই নয়, তারা চাইছে একটা নির্দিষ্ট সময়ের পরে চাকরি নিয়ে অন্যদিকে চলে যাওয়ার জন্য। তাহলে সে যদি চাকরিতে চলে যায়, তাহলে সে থিয়েটারকে ভালোবাসবেই করে, সে শিল্প চর্চাকে ভালোবাসবেই করে। একটা ইনস্ট্রুমেন্ট শিখতে গেলে তার পেছনে যে ন্যূনতম যে সময় দেওয়ার প্রয়োজন, সে সময়টুকুও তাদের হাতে নেই। এক মোবাইল ফোন, এক তাদের সামাজিক চাহিদা, আর 3 নম্বর হচ্ছে তাদের মধ্যে একটা অদ্ভুত হারিনেস কাজ করে। সবসময় তারা ব্যস্ত, ভেতর থেকে কি একটা যেন তাদেরকে সবসময় হরণ করে। আমাদের মনে হয়েছে, আমার ব্যক্তিগত জীবনে থিয়েটার করতে গেলে সব কিছু ছাড়া সম্ভব নয়, সব কিছু হয়তো ছাড়াটা সম্ভব নয়, কিন্তু আমাদেরকে হয়তো একটা জায়গাতে আসতে হবে সব কিছু ছাড়তে ছাড়তে, যে সেই জায়গাটা হলো এমন একটা জায়গা যে যেখানে আপনার নিজের অস্তিত্বটা বন্ধ হচ্ছে না এবং আপনি আরেকজনের ভার বহন করতে পারছেন। এই দুটো জায়গাকে যদি আপনি প্রকৃত থিয়েটারকে ভালোবাসেন, তাহলে আপনাকে মনে হয় এই জায়গাটা আসতে হবে, তার না তো প্রকৃত থিয়েটারকে আপনি কখনোই এগিয়ে নিয়ে যেতে পারবেন। এই আমার ছোট্ট একটা যদি অনুমতি দেন এবং ইন্দ্রজিৎ থেকে একটু পাঠ করি। লাস্ট দুটো লাইন, 4টে প্যারা। নাটকটার সময়কাল 1963, স্যার বলেছেন তখন তিনি ওখানে ছিলেন, কিন্তু আসলে লন্ডনে 1957 থেকে 59। এই নাটকটির জন্য বাদলবাবু বলছেন, এই নাটকটির জন্য নিন্দা এবং প্রশংসা দুটোই আমার ঢুকেছে, অনেক অপব্যাখ্যাও দেখেছি। আর কিছু হোক না হোক, এটাকে সেসব কারণেই বিতর্কিত বলা যেতে পারে। শুরু করছি নাটক পড়া। টেবিলে একটা কাগজ, চেয়ারে লেখক, দর্শকের দিকে পেছন ফিরে বসে আছেন, লিখছেন, অনেকক্ষণ থেকে লিখছেন। এমন সময় মাসিমা এলেন। মাসিমা বলা শুধু নামটুকু দেওয়ার জন্য, তিনি মাও হতে পারেন, পিসিমা, কাকিমা, মামিমা, বড় বৌদি, যে কোনো একজন হলেই হল। মাসিমা তিনি খুব বিরক্ত, তিনি কিছু বুঝে উঠতে পারছেন না। কিছু বুঝে উঠতে না পারা এই মাসিমাদের একটা ধর্ম।
মাসিমা বলছে, কি যে ব্যাপার তোর, আমি কিছুই তো বুঝতে পারছি না। আরে খেতে আসবি কিনা বল, না হলে বলে দি, আর পারি না রে বাবু। লেখক বলছে, যাচ্ছি। মাসিমা বলে, আরে যাচ্ছি তো, এই তো 3 বার বললি। আরে আমি কিন্তু আর ডাকতে পারবো না, এই বলে দিলাম। হ্যাঁ। লেখক বলছে, এই কথাটাও তো তুমি 3 বার বললে। মাসিমা বলতে, যা ইচ্ছা করো, ওই লেখা লেখা লেখা, খাওয়া নেই, ঘুম নেই, শুধু লেখা। আচ্ছা কি হবে এই গুচ্ছে লেখালেখি, ভগবানই জানে। মাসিমা বকতে বকতে চলে গেলেন। লেখা থেমেছে, অল্পক্ষণ হলো। লেখক পড়ে দেখছে, কাগজ হাতে উঠে এলো পড়তে পড়তে। এমন সময় একটা মেয়ে, এর নাম দেওয়া যেতে পারে মানুষই। মানুষে বলছে, আচ্ছা তোমার কি শেষ হলো? লেখক বললো, না। মানুষে বললো, কি লিখলে তুমি শোনা যায়? লেখক বললো, কিছুই তো লিখলাম, বলে কাগজটা ছেড়ে ফেলে দিল। মানুষই বললো, ও কি ছুঁড়ে ফেলে দিলে? লেখক বললো, না মানে কি লিখবো, কাকে নিয়ে লিখবো, কটা মানুষ কিনা চিনি আমি, কজনের কথা জানি আমি। লক্ষ্য করুন, কজনকে চিনি আমি, কজনকে জানি আমি। তিনি নিজেই সারা পৃথিবী ঘুরে ভাবছেন, এই জায়গা থেকে নাম জানার জায়গাটা কত কত মানুষ দেখা এখনো বাকি। মানুষই বলছো, এই এই যে এতগুলো লোক রয়েছে, হ্যাঁ, এদের একজনকে তুমি চেনো না, একজনের কথাও তুমি জানো না। লেখক বলছে, এদেরকে ধরো, এদের 2-1জনকে আমি চিনি, আমার মতন 2-1জনকে, তাদের নিয়ে নাটক হয় না। মানুষই, দেখো না, দেখার চেষ্টা করবো। লেখক বলছে, অনেক চেষ্টা করছি জানো। কাগজগুলোকে কুচি কুচি করে সেগুলো ছিঁড়ে ফেলে দিয়ে চলে যায় লেখক। মানুষই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। এমন সময় প্রেক্ষাগৃহে ঠিক তখনই দেরি করে আসা 4 জন দর্শক ঢুকে আসন খুলছে। লেখক তাদেরকে বলছে, এই শুনুন শুনুন, এই এই যেমন আসুন আসুন। প্রথম জন বলছে, আমাকে বলছেন? আরে হ্যাঁ হ্যাঁ, একটু এদিকে আসুন প্লিজ। দ্বিতীয় জন বলছে, আমরা সবাই স্টেজে? আরে হ্যাঁ, স্টেজে চলে আসুন। আগে যদি কিছু মনে না করেন, একটু দরকার ছিল আর কি। প্রথম জন বলছে, আগে কোথা দিয়ে যাবো? লেখক বলছে, কেন, এই এদিক দিয়ে চলে আসুন, উঠুন। আচ্ছা আমি কি আপনার নামটা জানতে পারি? প্রথম জন বলছে, আমার নাম অমল কুমার বোস। লেখক বলছে, আর আপনার? আগে আমার নাম বিমল কুমার ঘোষ। তৃতীয় জনকে দেখিয়ে বলে, আর তৃতীয় জন বলে, আমার নাম কমল কুমার সেন। চতুর্থ জনের দিকে তাকিয়ে বলে, আর আপনার? আমার নাম নির্মল কুমার। লেখক হঠাৎ করে চিৎকার করে ওঠে, বলে, না, অমল, বিমল, কমল, নির্মল এ হতে পারে না, নিশ্চয় এর অন্য কোনো নাম আছে, থাকতেই হবে। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার বলুন তো? মঞ্চের আলো সবটা নিভে যায়, সম্পূর্ণ অন্ধকার। অমল, বিমল, কমল অন্ধকারের পেছনে সরে দাঁড়িয়েছে। মঞ্চের কেন্দ্রে চতুর্থ দর্শক, আর অন্ধকারে লেখকের কণ্ঠস্বর। চতুর্থ দর্শক বলে, আমার নাম ইন্দ্রজিৎ রায়। লেখক, তাহলে তখন নির্মল বলেছিলেন কেন? ইন্দ্রজিৎ বলছে, আগে ভয়ে। কিসের ভয়? ইন্দ্রজিৎ, অশান্তি, নিয়মের বাইরে গেলেই তো অশান্তি। লেখক, চিরকাল কি নির্মল নাম বলে এসেছেন? ইন্দ্রজিৎ, না, আজ বলি, এখন বলি। লেখক বলছি, কেন? বয়স হচ্ছে যে, বয়স আনন্দকে ভয় করে, সুখকে ভয় করে, স্বস্তি চায়, শান্তি চায়। ইন্দ্রজিতের মেঘের আড়াল দরকার এখন। লেখক বলছে, কত বয়স? ইন্দ্রজিৎ, 100, 200, জানি না কত। ম্যাট্রিকুলেশনের সার্টিফিকেট হয়তো 35। লেখক, কোথায় জন্ম? আগে কলকাতায়। লেখাপড়া? কলকাতায়। আর কর্মস্থান? ওটাও কলকাতায়। বিবাহ? কলকাতায়।
মৃত্যু এখনো হয়নি, ঠিক জানেন না? ঠিক জানি না তো। 1961 আদমশুমারি হিসেব অনুযায়ী কলকাতায় বর্তমান লোক সংখ্যা 29,27,289। এর শতকরা প্রায় 2.5 ভাগ গ্র্যাজুয়েট বা আরো উচ্চশিক্ষিত। বিভিন্ন নামে এরা পরিচিত। এরা মধ্যবিত্ত, যদিও এদের মধ্যে বৃত্তের তারতম্য যথেষ্ট। এরা বুদ্ধিজীবী, যদিও বুদ্ধিজীবিকা হলে অনেকেই অনাহারে মরত। এরা শিক্ষিত, যদি ডিগ্রিকে শিক্ষা বলে ধরে নেওয়া যায়, তাহলে এরা ভদ্রলোক। ছোট লোকেদের থেকে নিজেদের পার্থক্যটাও এরা অন্তত বোঝেন। এরা অমল, বিমল, কমল। এদের জীবনে হয়তো নাটক রয়েছে, ছোট ছোট নাটক, অনেক নাটক। সে নাটক রচনা করবে শক্তিশালী কোনো নাট্যকার আগামী কোনো যুগে। এরা চলছে, চলতে চলতে একদম শেষে ইন্দ্রজিতের একটা ছোট্ট কবিতা পিস দিয়ে আমি শেষ করি। ভেসে থাকি আস্তিকের দৈন্য নিয়ে, উতরে এলিয়ে রাখি জীবনের ভার। মুছে গেছে অন্য পার কুয়াশার সাদা দীর্ঘশ্বাসে। মেঘের ওপারে যত সোনা মোড়া রাজ্যপাট আছে, আকাশে তারার কাছে যত স্বর্গ ভাসে, এ প্রবাসে সবই মিথ্যে হলো। জেলো সান্ত্বনার বুড়ি ছেড়ে দাও, কেড়ে নাও বিশ্বাসের অন্ধ খুলি। ডুবে দেখো কতখানি গেলে মেলে তল। মানুষ সচল, মানুষ আশ্চর্য প্রাণী। ডুবো পাথরের ভিতে পাতালে সে পাতে রাজ খায়। মানুষ আশ্চর্য প্রাণী, মানুষ সব পারে। ধন্যবাদ সৌমিত্রদা। আসলে তার মনটা একদম অন্যরকম ভাবে ধরে নিলে আবার